আমি প্রথমে বলেছি বেঞ্চ সেল কন্ট্রিবিউটরি একটা অর্গানাইজেশন, তাদের ক্ষুদ্র একটা অনারাম থাকবে। অনারাম নিয়ে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, কাজ ঠিক বলবো না, নিজের মেধার বিকাশ ঘটতে ইচ্ছুক, প্রফেশনকে গ্রহণ করতে ইচ্ছুক, অতি শীঘ্রই তাদেরকে আহ্বান করা হবে এবং সেই দিন সার্টিফিকেশন করা হবে। আর আমাদের সঙ্গে আরেকজন জয়েন করছেন যারা আমাদের গেস্ট অফ অনার হিসাবে, অ্যাডভোকেট হুমায়রা নূর, খুব শীঘ্র উনি আসতেছেন। ওনার বক্তব্যটা আমার শিডিউল হবে, শুধু শিডিউলটা চেঞ্জ হলো যে আমাদের মিস্টার আব্দুর রহমান অ্যাক্রিডিটেড মেডিয়েটার, সদস্য স্থানীয় সরকার রিফর্মস কমিশনের সদস্য, তিনি এখন বক্তব্য রাখবেন। তাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Honorable Chair, Honorable Chair, His Lordship Justice Retired Mr. M.D. Imdadul Haq Azad, our chief guest, Honorable Justice Mr. Ahmed Shohel, distinguished participants, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আজকের ওয়ার্কশপের শিরোনামে একটা স্লোগান ব্যবহার করা হয়েছে, চলো রাষ্ট্র সংস্কার করি। এই স্লোগানটা আমাদের যে ব্যবহার করার যারা সুযোগ এনে দিয়েছেন, সেই জুলাই আগস্টের বিপ্লবী, আমরা ধরে নিব একটা ফ্যাসিস্ট রেজিম পরিবর্তনের পক্ষে যারা ছিলেন, সেটা সেই বিপ্লবের সবাই আমরা অংশীদার এবং তাদের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যাদের কারণে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আমরা এখানে কথা বলতে পারছি, বসতে পেরেছি। একটু আমার সময় লাগতে পারে, কারণ আমি এই বিনসের একজন পায়োনিয়ার সদস্য। বিনস প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এটার সাথে সংযুক্ত ছিলাম। এই বিনসের কারণে আমি ইন্ডিয়াতে মেডিয়েশন এবং আর্বিট্রেশনের উপরে করেছি, ট্রেনিং করে এসেছি। আবার সাবসিকুয়েন্টলি আমি কমার্শিয়াল আর্বিট্রেশনের উপরেও আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্বিট্রেশন এন্ড মিডিয়েশন থেকে আমি ওখান থেকে সার্টিফাইড মিডিয়েটর আর্বিট্রেটর হিসেবে আমি স্বীকৃতি লাভ করেছি। বর্তমানে আমি অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট, আর আমি আগে জুডিশিয়ারিতে ছিলাম, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম চট্টগ্রামে। সেখান থেকে আমি 2012 সালে চাকরি ইস্তফা দিয়ে প্র্যাকটিস শুরু করি এবং এখনো সেখানে আছি। তো যখন এই সংস্কার কমিশন গঠন করা হলো, তখন দেখা গেল যে আমাদের মাজদার হোসেন স্যার এবং আমার নাম যখন প্রস্তাব আসছে, তখন মাজদার হোসেন স্যারকে ডেফিনেটলি দেওয়া হয়েছে জুডিশিয়াল রিফর্মস কমিশনে, যেহেতু উনি ওইটার সাথে ভেরি মাচ অ্যাটাচড। আর এখন লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশনে তখন আমাকে এখানে সদস্য করা হলো। তা আমি মনে করি এই সদস্য হওয়ার প্রেক্ষিতে এটা আজকে বিনসের একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। আমি কারণ এখান থেকে আমার যে শিক্ষাটা, এই এস.এন. গোস্বামী স্যারের যে একটা স্পিরিট আমার হৃদয়ে ধারণ করি, সেটা কিন্তু আমি এই সংস্কার কমিশনে আমি প্রতিফলন ঘটিয়েছি। এবং সেটা আমাদের রিপোর্ট দেখলে, যারা যারা অলরেডি আমাদের অনলাইনে এই রিপোর্টটা আছে, অনলাইনে রিপোর্টটা যারা করতে চান তারা করতে পারবেন। আর এটা বিজি প্রেসে এখন ছাপানোর জন্য অপেক্ষমান আছে, এটা এখন আমরা পাইনি।
কপি পাইনি, এই কারণে আমরা সাজেস্ট করি অনলাইনে এটা করে নেওয়ার জন্য। তো এখন আজকে অনেক ডাইমেনশনের বক্তব্য অলরেডি এসেছে এবং আমাদের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শরীফ সানাউল উনি কিন্তু যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছেন এগেইনস্ট ভিলেজ কোর্ট, দ্যাট ইজ দ্য সাকসেস অফ আওয়ার রিফর্মস কমিশন। কারণ ওনার প্রতিটা ক্রিটিসিজমের জবাব আমরা আমাদের এই সংস্কার কমিশনের রিপোর্টে আমরা দিয়েছি এবং সাবসিকুয়েন্টলি সেটা আমরা আইনও এন্ডোর্স করেছি যে এই ভিলেজ কোর্ট কেন রাখা যাবে না। এখানে মিস্টার সানাউল বলেছেন যে যেটা নাকি এটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের দায়িত্ব ছিল, ভেরি মাচ ইম্পর্টেন্ট টু দ্যাট কমিশন, বাট আমরা এটা করেছি। তারা হয়তো এটা ওইভাবে খেয়াল করেন নাই, তারা ভিলেজ কোর্টের পক্ষেও বলেননি বিপক্ষেও বলেননি, এইভাবে এমন একটা পর্যায়ে ওনারা চলে গেছেন। তো ওনারা বলেছেন যে উপজেলা লেভেলে কোর্ট যাবে, এইটাই করেছেন। আর আমরা করেছি যে ভিলেজ কোর্ট তো বাতিল হবেই এবং ভিলেজ কোর্টে কিভাবে এডিআর বা আপোষ মীমাংসা এটা রিপ্লেস করা যায় সেইটার মেকানিজমটা আমরা রিপোর্টে দিয়েছি এবং সাবসিকুয়েন্টলি আমরা আইনের মাঝে এন্ডোর্স করেছি। আমরা আইনের একটা ড্রাফটও দিয়েছি সরকারকে, আমরা আইনের একটা ড্রাফট দিয়েছি। তো সেটা যদি একটু দেখেন, আমরা এখানে বলেছি যে আমাদের রিপোর্টের 10ম অধ্যায়ে, এটা অনেক বড় একটা, এই অধ্যায়টা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি পড়বো না, পুরাটা পড়বো না, মাঝে মাঝে ইম্পর্টেন্ট যে একটা কথা আমি বলে আমি আইনের যে সেন্সটা এনেছি সেটা আমি দেখাবো। গ্রামীণ বিরোধ নিষ্পত্তি 10ম অধ্যায়ে আমরা উল্লেখ করেছি, উপজেলার পূর্ণাঙ্গ আদালত স্থাপন, গ্রামীণ সালিশ ও এডিআর এর সংযোগ স্থাপন। তার মানে উপজেলা লেভেলে 3 ধরনের কোর্ট থাকবে, একটা হলো দেওয়ানি আদালত থাকবে, একটা ফৌজদারি আদালত থাকবে, আর একটা থাকবে এডিআর আদালত থাকবে। এখন এই এডিআর আদালতের কাজটা কি হবে? দেওয়ানি তো যেমন আমাদের সেই ব্রিটিশ আমলে থেকে 17টি চৌকি ছিল, পরবর্তীতে আরো 2টি বেড়ে কি হয়ে যায়, 19টি চৌকি আদালত হয় এবং বর্তমানে এখন 72টি চৌকি আদালত রয়েছে, যেটা আমাদের জজ সাহেব এখানে আছেন উনি আরো ভালো জানেন। আমরা এটা তথ্য নিয়েছি, 72টি চৌকি আদালত আছে। তাহলে আর যে বাকি উপজেলাগুলো আমরা চাচ্ছি যে এভাবে এই উপজেলা কোর্টগুলো পুনঃস্থাপিত হবে এবং উপজেলা কোর্টের সাথে সাথে এখন যে ইটা রয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লিগ্যাল এইড অফিসার আছে, জেলা লিগ্যাল এইড অফিসার আছে এবং জেলা লিগ্যাল এইড অফিসারের যে সাকসেসফুল হিস্ট্রি আছে সেই তথ্য আমরা রিপোর্টে এনেছি। আমরা জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা যেটা আছে তাদের কাছ থেকে আমরা বারবার তাদের ইন্টারভিউ করেছি, তাদের সাথে বসেছি, তাদের কাছ থেকে আমরা নিয়েছি সেই সাকসেস স্টোরিটা আমরা এখানে দিয়েছি। আমি ওটা কিছুক্ষণ পরে উল্লেখ করব। তো সেই জেলা লিগ্যাল এইড অফিসার তাদের একটা আমরা বিভিন্ন জেলায় যখন আমরা কনসালটেশন নিয়েছি আমাদের কমিশন, তখন আমি এনিহাউ যেহেতু আমি ওয়ান্স আপন এ টাইম জুডিশিয়ারি একটা পার্ট ছিলাম, জজ ছিলাম, এই কারণে আমি যেসব জেলায় গিয়েছি ওই সব জেলায় এনিহাউ জজদের আমরা ইনভাইট করতাম এবং তাদের সাথে এক্সক্লুসিভ একটা মিটিং করে এই উপজেলা লেভেলে কোর্ট নেওয়া এবং এডিআর কোর্ট স্থাপনটা কিভাবে করা যায় তাদের পরামর্শ নিয়েছি। যদিও আমরা মিস করেছি যে সাতক্ষীরাতে আমরা যাইনি। সাতক্ষীরাতে গেলে আমি মনে করি আমার এই ব্রিলিয়ান্ট ব্রাদারের আমি অনেক পরামর্শ পেতাম। এনিহাউ তো এইটা দেখেন, আমি একটু যেহেতু আমার অনেক সংক্ষিপ্ত করতে হবে কারণ আমার এইটা কিনোট স্পিকার যদি হতো আজকে 2 ঘন্টা ব্যাপী হতো আমার বক্তব্যটা, তাহলে অনেক বিষয় তুলে ধরতে পারতাম আমার রিপোর্টের এবং আইনের বিষয়। কিন্তু যেহেতু আমার সংক্ষিপ্ত করতে হবে এজন্য অনেক সময় মনে হবে আমি ইনকনসিস্টেন্ট বক্তব্য রাখছি, কিছু করার নাই।
দেখেন এই ভারতীয় উপমহাদেশে এই স্থানীয় সরকার ব্যবস্থা আর এই স্থানীয় সরকারের সাথে বিচার ব্যবস্থা কিন্তু আরো অনেক পরে সংযুক্ত হয়েছে। যিনি এটাকে এনেছিলেন সেই জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন, যেটা আমরা পপুলারলি যাকে আমরা লর্ড রিপন নামে চিনি। তিনি 1880 থেকে 1884 সাল পর্যন্ত এই উপমহাদেশের উনি ছিলেন, ভাইসরয় ছিলেন। তো উনি সেলফ লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট 1882-তে উনি প্রবর্তন করেন এবং সেখান থেকে এই লোকাল গভর্নমেন্টের ধারণা আসলো। সেই লোকাল গভর্নমেন্টের ধারণার পরবর্তীতে দেখা গেল যে আমাদের যখন এই দেশগুলো স্বাধীন হলো, ভারত, পাকিস্তান, সাবসিকুয়েন্টলি বাংলাদেশ, সেখানে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 59 এবং 60-তে এই লোকাল গভর্নমেন্টের ধারণাটা প্রবর্তন করা হলো। এবং এটা একসময় আপনারা খেয়াল করেছেন যে এটা আবার 1974-এ ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার এই দুইটা আর্টিকেলকে অ্যাবলিশ করে দিলেন তৎকালীন সরকার চতুর্থ সংশোধনীর মাধ্যমে। তার মানে আবার আমরা লোকাল গভর্নমেন্ট থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরে পরবর্তী রেজিম এসে 1976-এ এসে আপনার এই ভিলেজ কোর্ট অর্ডিন্যান্স করলেন, আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা করলেন 77-এ, সেটা হলো পৌরসভা অর্ডিন্যান্স করলেন, প্রবর্তন করলেন। এখান থেকে আমরা দেখলাম যে এই লোকাল লেভেলে আমাদের মহল ছিল, কিন্তু সেই মহৎ উদ্দেশ্যের সাথে আমরা যেমন ওই সয়াবিন তেল খেতে খেতে এখন আর ঘি খেতে অভ্যস্ত হয়ে উঠতে পারি না, তেমনি আমাদের সেই এটা কার্যকরী আর হয় না। তো সেই মহৎ উদ্দেশ্য যখন ব্যর্থ হয়েছে, তখন আমরা দেখেছি এই লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশনের যে কনসালটেটিভ যে প্রোগ্রামগুলো করেছি, তখন ভিলেজ কোর্টের কি সমস্যাগুলো সেটা আমরা বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তারা মোটা দাগে যে সব কথাগুলো বলেছেন সেটা তারা বেশিরভাগ থেকেই বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা যেখানে গিয়েছি সেখানে বলেছেন গ্রাম আদালতে বিচারের নামে প্রহসন চলে 1 নম্বরে। 2 নম্বরে উপজেলা পর্যায়ে কোর্টের ব্যাপক চাহিদা রয়েছে, আর গ্রাম পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না গ্রাম আদালতে। যে আমাদের যে গ্রাম পুলিশ রয়েছে তার বিচার প্রক্রিয়ায় সংরক্ষিত নারী প্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ নেই। ভিলেজ কোর্টে নারীদের দেখা যাচ্ছে যে সেখানে ভূমিকা একদমই থাকে না। স্থানীয় সরকারের উপর প্রশাসনের প্রভাব বিস্তার, আর বিচারের দুর্নীতি ও স্বজনপ্রীতি, যিনি আমাদের জাজ সাহেব ভিন্ন অ্যাঙ্গেলে এটা ডাইরেক্ট না বলে, যেহেতু উনি ইন সার্ভিস আছেন, উনি এটা বলেননি, কিন্তু এটা বোঝাতে চেয়েছেন, আমি যতটুকু বলেছি যে বিচারের দুর্নীতি এবং স্বজনপ্রীতি। কারণ সেখানে একজন চেয়ারম্যান বা মেম্বার তারা কোনো না কোনো একটা, এখন তো এমন হয়ে গেছে পার্টি বেসড হয়ে গেছে, আমাদের জনপ্রতিনিধি পার্টি বেসড হয়ে গেছে। কোনো একটা প্রতিনিধি কমিউনিটিকে তারা তাদের পারপাস সার্ভ করে কিংবা তাদের প্রতিনিধিত্ব করে, এজন্য নিউট্রাল নীতি বলে কিছু থাকে না সেখানে। তারপরে আরেকটা বিষয় বিভিন্ন এলাকা থেকে আমরা পেয়েছি, গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া জনগণের আস্থা কম। হ্যাঁ, এরকম আরো অনেক পরামর্শ আমরা পেয়েছি। এই কারণে দেখা গেছে যে এই কয়েকটা আমি উল্লেখ করলাম, আরো অনেক আছে, রিপোর্টে আপনারা পাবেন। তাহলে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি, আমরা এই জাতিকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি। আমাদের বারবারই, যেহেতু আমার আগে বক্তা অনেক রিসোর্সফুল বক্তব্য দিয়েছেন এবং এই জন্য তাকে বারবারই রেফার করতে হবে আমাকে। তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা কারোর উপরে ভরসা করতে চাই না, আমরাই রাষ্ট্র, আমাদেরকে এই পরিবর্তন, আমাদের প্রত্যেককেই আমাদের এই পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। উনি এটা মিন করতে চেয়েছেন আমার ক্ষুদ্র জ্ঞানে দেখুন ধরে। আপনারা
কারণ এটা একটা আমাদের একটা প্রিন্সিপাল একটা রয়ে গেছে, বেসিক প্রিন্সিপাল রয়ে গেছে সোশ্যাল জাস্টিসে, যে if you want to sense the society you have into the society। যদি আপনি কোনো সমাজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার সেই সমাজে আগে আপনাকে ঢুকতে হবে। আপনি একজন চোরকে যদি ভালো করতে চান যে তুমি চুরি করো না, তার ডাইরেক্ট যদি বলেন তাহলে হবে না। তার সাথে আপনি প্রয়োজন বোধে দুই একদিন আপনিও চুরি করেন, তার সাথে মিশেন, তারপরে তাকে আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে আনেন। যেটা নাকি আমাদের এটা আমাদের বিখ্যাত একজন আউলিয়া মাইনুদ্দিন চিশতি ইন্ডিয়াতে উনি এই থিওরি অ্যাডপ্ট করে ইসলামের প্রচার ঘটিয়েছিলেন। উনি একসময় নাটক করতেন, একসময় জেলে সাজতেন, একসময় পূজা দিতে যেতেন, পূজারি হয়ে যেতেন, বিভিন্ন রূপে রূপে তৈরি করতে করতে ওনারা করতেন। এই কারণে আমরা বলি যে আমাদের যে জজ সাহেব তিনি বলেছেন যে আসলে আমাদেরই রাষ্ট্রের ভূমিকা নিতে হবে, হ্যাঁ, আমাদেরই সেন্স আনতে হবে। আমরা যদি প্যারামিটার হয়ে দাঁড়াই তাহলে কোনো শক্তি আর এটাকে ফিরাতে পারবে না, একসময় এটা পরিবর্তন আসতে বাধ্য হবে। এখন এই গ্রাম আদালত ও পৌর সালিশ আইন বিলুপ্ত করে আপোষ মীমাংসার ব্যবস্থা প্রণয়ন কেন এটা প্রয়োজন? আপনারা যদি চিন্তা করেন, যারা এখানে বেশি বয়স্ক আছেন বা অল্প বয়সেও যারা অনেক বেশি পড়াশোনা করেন তারা অবশ্যই জ্ঞাত আছেন যে 1956-এ যে 21 দফা দাবি দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই বলা হয়েছে যে বিচার ব্যবস্থাটা সবসময় প্রভাব অন্য অর্গানের চেয়ে এটা আলাদা থাকবে, সেপারেট থাকবে। জুডিশিয়াল এটা এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের চেয়ে পৃথকভাবে থাকবে। তারপরে আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স চিন্তা করেন, সাবসিকুয়েন্টলি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22 চিন্তা করেন, এবং ফাইনালি যে মাজদার হোসেন কেস যেটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন 8 দফা নির্দেশনা 12 দফা নির্দেশনা দিয়েছেন, সেখানে 8 দফা 8ম দফায় স্পেসিফিক্যালি বলেছেন যে বিচার বিভাগ অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে তাকে অবশ্যই প্রভাব মুক্ত থাকতে হবে। তাহলে সেই যদি হয় তাহলে আমাদের গ্রাম আদালতের অবস্থাটা দেখেন। গ্রাম আদালত কি এটা জুডিশিয়ারির অধীনে কোনো সংস্থা? এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা টেস্ট করার চেষ্টা করেছি। অনেকে বলেছেন যে গ্রাম আদালতের কোনো ডিসিশনকে চ্যালেঞ্জ করলে অ্যাসিস্ট্যান্ট জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটা যদি আবার ইউনানিমাস ডিসিশন হয়ে যায় তাহলে এটা একটা সুপ্রিম অথরিটি হয়ে দাঁড়ায় যে এইটার বিরুদ্ধে, এইটাই ফাইনাল আর্বিট্রার, এইটার বিরুদ্ধে কোনো কিছু করা যায় না আনলেস ইউ হ্যাভ দ্য অপশন রিট জুরিসডিকশন বা জুডিশিয়াল রিভিউ ছাড়া কোনো পথ থাকে না। তাহলে এই যে একটা এক্সট্রিম ক্ষমতা দিয়েছে বিয়ন্ড দ্য জুডিশিয়ারি, সেটা আমাদের ফাইনালি মাজদার হোসেন মামলার আলোকেও আমরা এটাকে আর এটা সাস্টেন করতে পারি না, এটা টিকতে পারে না। এটা কিভাবে এখনো চলে সেটা আমরা বুঝি না, কেন চলে সেটার একটা আবার আমরা একটা তথ্য পেয়েছি। আসলে এটা আমি মনে করি যে এই রিফর্মস কমিশনে আজকে গতকাল আমি একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছি, তখন আমার এই রিফর্মস কমিশনের এই রিপোর্ট ওষুধের দোকানে আমি রেখেছি, তখন একজন বয়স্ক লোক দেখে বলতেছে ও সংস্কার মানে যত কুসংস্কার। হ্যাঁ, এটা এখন কিছু সংস্কার কমিশনে হয়তো কোনো কিছু ভুল করে থাকতে পারে। এখন সেইটার প্রভাব যদি সমস্ত সংস্কার কমিশনের উপরে দায় চাপানো, আমি শুধু তার মুখের দিক তাকিয়ে দেখলাম, সে আমার কাছে মনে হলো যে শিক্ষিত লোক এবং বয়স্ক, সেও যদি এই সংস্কার সম্পর্কে এই ধারণা পোষণ করে তাহলে আমাদের তো আর কিছু করার না। হ্যাঁ, আমাদের কি আর করার থাকে। আমি যে কথাটা বলছিলাম যে তাহলে এই ভিলেজ কোর্টটা যদি এটার দাবিটাও একটু স্ট্রং কেন, যেমন আমরা এটা যখন সচিবালয়ে আমরা কনসালটেটিভ নিতে গিয়েছি, তাদের সাথে বৈঠক করেছি,
দেখি যে সচিবালয় সম্পূর্ণ বিরোধী। যদি এখানে সচিবালয়ের কেউ থাকেন, হ্যাঁ, আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, তারা বিরোধী মত প্রকাশ করছে। পরবর্তীতে এটা চেক করলাম যে এটা কারণটা কি। তখন দেখা গেল যে এডিবির মাধ্যমে ভিলেজ কোর্টের নামে প্রত্যেক বছর 600 কোটি টাকা বরাদ্দ আসে। 600 কোটি টাকা। যখন এই তথ্যটা আমরা পেলাম, তখন আমরা আবার ইউনিয়ন পরিষদে আবার এটা চেক করেছি যে তাহলে 600 কোটি টাকা যদি সারা বাংলাদেশের জন্য আসে, ভিলেজ কোর্টের নামে আসে, তাহলে এক একটা ইউনিয়নের কি পরিমাণে বরাদ্দ পেতে পারে। তাতে যদি আমরা এই কাছাকাছি একটাই ধরি, তাও 1 কোটি টাকা করে পাওয়ার কথা, যেহেতু 580টি উপজেলা রয়ে গেছে। আর ইউনিয়ন কতগুলো আছে এটা আমরা ভাগ করে দেখছিলাম ওই সময়, যে নিয়ার অ্যাবাউট 1 কোটি করে টাকা পাওয়ার কথা আর কি। তো পরে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের যে জিজ্ঞাসা করলাম, বললো যে না, আমরা তো শুধু ওই হঠাৎ অনেক সময় যে একজন প্রতিনিধি আসে, আসার পর আমাদের একটু ওই চা নাস্তা করায়, তারপরে প্যাকেট খাবার দেয়, হ্যাঁ, এছাড়া তো আমরা আর কোনো কিছু পাই না। তাহলে এই 600 কোটি টাকা তাহলে যেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায় না, তাহলে আপনি সাধারণ মানুষের মাঝে কিভাবে পৌঁছাবেন? তাহলে তো এটা সম্ভব না। এই কারণে আমরা বলেছি, তারপরে এখন এটা কিভাবে আমরা মিটিগেট করব। তখন আমরা আরেকটা মিটিং করে তাদের আমরা করলাম যে দেখেন, যদি ভিলেজ কোর্টের নামে 600 কোটি টাকা আসে, আপনার এডিবি বলেন, জাতিসংঘ বলেন, দে আর ভেরি মাচ ইগার টু আপোষ মীমাংসা, আপনারা এর আরো দ্বিগুণ টাকা পাবেন। যদি আপোষ মীমাংসা যদি এডিআর এস্টাবলিশ করতে পারেন, তাহলে তখন 1200 কোটি টাকা করে পাবেন। তখন এক অ্যাডিশনাল সেক্রেটারি বললেন যে আপনার আইডিয়াটা মনে হয় খারাপ না। আমি মনে হয় খারাপ না, এটা এইভাবে বলতে হবে না। হ্যাঁ, তারা সারা বিশ্ব এখন আপোষ মীমাংসার জন্য জোর দিচ্ছে, সারা অনেক দেশে এটা আইন করতেছে, তারপরে এই মেডিয়েশন আরবিট্রেশনকে এত প্যাট্রোনাইজ করতেছে। why not they give you the double money? কেন দিবে না? তারা তো অবশ্যই দিবে। হ্যাঁ, তখন দেখলাম যে তারা আবার ভিন্ন অ্যাঙ্গেলে একটু চিন্তা করছেন। আমি যেহেতু চাকরি করি না, এই জন্য কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আমার নামে কেউ মামলা করলে আমি ভয় পাই না। হ্যাঁ, যেখানে আমি চাকরি ছেড়ে দিতে পারি, এইসব মামলা টামলা আমি ভয় পাই না। তো এভাবে দেখেন আমাদের এটাকে ব্রেইন স্টর্ম কিভাবে করতে হচ্ছে, কারণ আমাদের ব্রেইনে অনেক জং ধরে গেছে, যে একটা অবস্থার মাঝে আমরা স্ট্রাক হয়ে আছি, আটকে আছি। তো এভাবে যাই হোক, এখন ভিলেজ কোর্টটাকে আর আমরা কিছুতে আমরা রাখতে চাই না। সেই পর্যায়ে আমরা আপনাদের মাঝে আমরা আওয়াজ তুলতে চাই যে যাতে এটা কোনো মতে এস্টাবলিশ করা যায়। এবং সেখানে এখন তাহলে বলবে যে হঠাৎ করে যদি ভিলেজ কোর্টে এস্টাবলিশ হয়ে যায়, তাহলে সেখানে বিচারটা কিভাবে হবে। আমরা সাথে সাথে এটি বলেছি যে এই যে উপজেলা লেভেলে যে থাকবে, উপজেলা লিগ্যাল এইড অফিসার থাকবে, আমরা তাকে একটা ডিউটি অ্যাসাইন করেছি রিপোর্টে এবং আইনে। সে করবে কি, প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে সেন্টার করবে। একটা আদর্শ ইউনিয়নে আমরা আগে যেমন দেখেছি 3টা সেন্টার থাকে, সেই 3টা সেন্টারকে হলো এডিআর সেন্টার হিসেবে পয়েন্ট আউট করবে এবং প্রত্যেক সেন্টারের জন্য 5 থেকে 10 জন করে মেডিয়েটর ট্রেন আপ করবে এই উপজেলা লিগ্যাল এইড অফিসার। এবং আমার মনে হয় যে উপজেলা লিগ্যাল এইড অফিসারকে হেল্প করার জন্য ভিমস খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিপূর্বেও রাখছেন এবং ভবিষ্যতে আরো তাদের কাজের সারা বাংলাদেশে এই কাজটা করার একেবারে গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা অ্যাসাইনমেন্ট হয়তো আমরা মনে করি ভিমস পেয়ে যাবে। কারণ ওই উপজেলা লিগ্যাল এইড অফিসারকে দিয়ে কিভাবে আমরা ইউনিয়ন পরিষদে সেই মেডিয়েটর ট্রেন আপ করতে পারি। প্রত্যেকটা সেন্টারের জন্য 5 থেকে 10 জন, প্রথম দিকে 5 জন করে করলাম এবং সেই 5 থেকে 10 জনের নাম ওই সেন্টারে ঝুলানো থাকবে এবং পার্টি তখন বেছে নেবে কাকে তার পছন্দের মেডিয়েটর।
দুইটা পক্ষ থাকবে বা প্রথমে এসে এক পক্ষ একজনকে বেছে নিল, সে ওই সেন্টারের যে কনসার্ন যে মেম্বার থাকবে তার মাধ্যমে সেই ইউনিয়ন পরিষদের মেম্বার তাকে অপর পক্ষকে নোটিশ করবে যে আপনার নামে একটা কমপ্লেন আসছে বা একটা আপোষ মীমাংসার একটা প্রস্তাব আসছে, আপনার এই বিরোধ আছে এই বিষয়ে, আপনি আসেন। আসার পর তারে দেখানো হলো 10 জন মিডিয়েটরের নাম আছে, তার পছন্দ মতো সে মিডিয়েটর চয়েস করলো, তাহলে দুই পক্ষ থেকে 2 জন মিডিয়েটর হয়ে গেল। এবং এই 2 জন মিডিয়েটর আবার ওই চ্যানেল থেকে আরেকজন মিডিয়েটর সিলেক্ট করবে, সে যে নাকি চেয়ারম্যানের ওই সালিসিতে চেয়ারম্যানের ভূমিকা পালন করবে। তো আমরা এই পর্যন্ত রেখেছি, তারপরে অন্যান্য নিয়ম কানুন রুলস এবং রেগুলেশনস দ্বারা এটা সরকার এটা নিয়ন্ত্রণ করবেন, এবং সেটা আমরা রেফার করেছি জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা বিধিমালা আছে 2015-তে। সেই বিধিমালায় একটু চেঞ্জ আনলেই যে উপজেলা লিগ্যাল এইড অফিসার কিভাবে মিডিয়েটর তৈরি করবে সেটার একটা গাইডলাইন ওখানে করে দিলে, সেট আপ করে দিলে উনি এটা প্রত্যেক উপজেলা এইটা কাজ করতে পারবে। প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, সেটা তো আমাদের যে কোনো নতুন জিনিসের একটা সমস্যা থাকতে পারে। তাহলে এভাবে আমরা মনে হয় যে গ্রাম আদালতের পরিবর্তে ভিলেজ কোর্টে আমরা এইটা যে আপোষ মীমাংসাটা সেট আপ করতে পারি। আপোষ মীমাংসার প্রস্তাবিত রূপরেখা এইটা যদি আমাকে একটু সময় দেন তাহলে এটা পড়ে শোনাতে পারলে মনে হয় ভালো হতো, বা হেডলাইনগুলো কমপক্ষে পড়ে যায়। সেটা হলে দেখেন যে এখানে আইন সহায়তা প্রদান আইন 2000 এবং পরবর্তীতে 2013 সালে এটা সংশোধনী আসছে। ও আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যেটা একজন বক্তা বলেছেন যে আমাদের দেওয়ানি আদালতে 89A-B আছে, এতে হলো আপোষ মীমাংসার জন্য। এখন এইটা আমাদের কোর্টে সিরাজগঞ্জে জজ ছিলাম, তখন ওখানে আমি একটা বন্ধনের মামলা পেয়েছি, 68 বছর তার বয়স। এখানে গোস্বামী স্যার সহ কয়েকজন হয়তো আছেন 68 বছরের চেয়ে একটু বেশি বয়স্ক। না স্যার তো অনেক ইয়াং, 60 বছর হয়। হ্যাঁ হ্যাঁ অনেক ইয়াং, স্যার তো অনেক ইয়াং। তো এখন 68 বছর, এইটার একটা বৈশিষ্ট্য দেখেন, আমরা তো খালি উকিলদের দোষ দেই, আমাদের জজদের আমরা দোষ দেই না। এই যে জজ সাহেব আছেন, জজ সাহেবের একটু দোষ দেই। আমি দেখতাম যে ওই মামলাটা বছরে 2টা ডেট করতো, এত বড় নথি হয়ে গেছে, বছরে 2টা ডেট করতো। জজ সাহেবের সামনে আসতো কোন মামলাটা, স্যার ওই যে পুরান মামলাটা, ও এটা 6 মাস পরে ডেট দিয়ে দাও। এইভাবে যখন 68 বছর বয়স হয়েছে তখন মালদা হোসেন স্যার ডিস্ট্রিক্ট জাজ, হ্যাঁ আমার ওখানে ওই সময় সিরাজগঞ্জে মালদা হোসেন স্যার এটা উইটনেস। তো পরে আমি এটা আইনজীবীদের বললাম যে আপনারা খুশি হন আর বেজার হন, আমার কিছু করার নাই, এটা একটা অটো ডেট থাকবে। অটো ডেট কি? প্রত্যেক বৃহস্পতিবার এই মামলার ডেট থাকবে 7 দিন পর পর। হ্যাঁ, এটা কোনো বলবো না যে এত তারিখ কত তারিখ না, প্রত্যেক বৃহস্পতিবার এই মামলাটার তারিখ থাকবে। তারপরে দেখা গেল যে বৃহস্পতিবার এইভাবে করতে করতে তার আন্দোলন যত স্টেপ আপনারা নিতে পারেন নেন, যত সাক্ষী দিতে পারেন নেন, এই 7 দিন পর পরে এটা আসবে। তারপরে দেখা গেল যে 2 মাসের মধ্যে মামলা একেবারে আর্গুমেন্টে চলে আসছে। তার মানে 2 মাসে তাহলে কয়টা ডেট পাইছে? 8টা ডেট পেয়েছে। 8 ডেট মানে হলো আগের তুলনায় 4 বছর। ওই যে বছরে 2টা ডেট করতো, তাহলে আগের তুলনায় 4 বছর। 4 বছরের কাজটা হলো কত মাসে? 2 মাসে। 2 মাসে তারপর আর্গুমেন্ট শুনলাম। যেদিন আমি এটা রায় দিতে গেলাম, রায় তো অনেক বড় হয়েছে, আমার 14 দিন রায় লিখতে লেগেছে। হ্যাঁ, এত পার্টিশন সুটটা এত বড়ই, সেই অনেক পুরান দলিল বাতিল করতে হয়েছে। এনিওয়ে, যেদিন আমি রায় ঘোষণা করব সেদিন বললাম যে আচ্ছা এই মামলার বাদী বিবাদী নাই, আমি এটা অ্যাজিউম করছি, হ্যাঁ দিস ইজ মাই প্রিজাম্পশন যে এটার বাদী বিবাদী নাই। আচ্ছা তাদের ছেলে মেয়েরা কেউ আছেন কিনা? এখন কোনো কথা বলে না। আমি বললাম নাতিরা আছেন কেউ? তখন দেখি দাঁড়াইছে 4-5 জন দাঁড়াইছে।
তার মানে নাতিরা আসছে সেই মামলা রেজাল্ট নেওয়ার জন্য। তাহলে এই যে আপোষ মীমাংসা যে গুরুত্বটা কেন বুঝতে হবে, ওই যে 20 মিনিটে আমি 20 মিনিটের সাথে আমি কোথায় নিয়ে আসছি আপনারা এটা আবার একদিকে শুনে আরেকদিকে ভুলে যায় না। চট্টগ্রামের রূপম দেবনাথ 20 মিনিটে আমার সামনে একটা আপোষ মীমাংসা করে দিল, আর অন্যদিকে 68 বছর বয়সে একটা মামলা শেষ হলো। এই কারণে এই যে বার্ডেন, এটা শুধু যার মামলা তার বার্ডেন না, হ্যাঁ, আপনি এই দেশের নাগরিক, আপনারও বার্ডেন। হ্যাঁ, এইটা চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। আমার হয়তো স্যার কিছুক্ষণের মধ্যে সিগন্যাল দিবেন যে সময় শেষ, কারণ আমি কি করবো, অনেক বিষয় রয়ে গেছে। এই ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক আপোষ মীমাংসা কেন্দ্র করবেন। আপোষ মীমাংসার জন্য নতুন একটা পদ্ধতি আমি দিয়েছি, এইটাও আমি বিমসের একটা কৃতিত্ব দিব এই নতুন পদ্ধতি। কারণ আমাকে যদি ওনারা এই ভারতে নিয়ে এই ট্রেনিংটা না করাতেন তাহলে এই পদ্ধতিটা আমরা জানতাম না। সেই পদ্ধতিটা আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটা আমি সরাসরি আইনে আমরা কি করেছি, আমরা সমন্বিত একটা আইন করেছি। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2025, এইটা মধ্যে আমরা কি করেছি, গ্রামীণ বিরোধ নিষ্পত্তি। এটা যাদের কাছে অনলাইন রিপোর্ট আছে তারা হয়তো পাবেন, দ্বাদশ অধ্যায় আছে। একটু পরে আমি শেষ করে দিই। 61 ধারা আমরা সংযুক্ত করেছি। উপজেলা লিগ্যাল এইড আদালত স্থাপন, গ্রামীণ সালিশ ও এডিআর এর সংযোগ। এটা প্রত্যেক উপজেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড আদালত স্থাপিত হইবে, যাহাতে প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী জজ হইবেন। কিছু কিছু ক্ষেত্রে আবার এই আমাদের জজ সাহেবরা পরামর্শ দিচ্ছেন যে স্যার শুধু সিনিয়র সহকারী জজ হলেই হবে না, যার ক্রিমিনাল এবং সিভিল বোথ সাইডে প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে তাকে আপনারা লিগ্যাল এইড অফিসারটা রেফার করবেন। কিন্তু আমরা আইনে এটা করি না, ওটা বিধি দ্বারা হয়তো কি করবেন, কিংবা চিফ জাস্টিস এটা যদি কোনো প্রজ্ঞাপন জারি করে করতে পারেন। তারপরে হলো আপোষ মীমাংসার জন্য পক্ষগণ কোনো আইনজীবী নিয়োগ করিবেন না। যদিও আমাদের জজ সাহেব বলছেন যে আইনজীবী নিয়োগ না করাটাকে উনি একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখেছেন, কিন্তু আমার মনে হয়, আমিও একজন আইনজীবী, কিন্তু আইনজীবী কি করলে অনেক নিষ্পত্তিতে দেরি হয়ে যায়। আমি আইনজীবী নিয়েও আপোষ মীমাংসায় বসে দেখেছি, আর আইনজীবী ছাড়াও আপোষ মীমাংসায় বসে দেখেছি। তাহলে আইনজীবী ছাড়াটা দ্রুত আপোষ করা যায়, হ্যাঁ, তাদের দ্রুত কনভিন্স করা যায়। হ্যাঁ, এটা আমিও আইনজীবী, আমার বিরুদ্ধে আমি বললাম, তারপরে আরেকটা দিয়েছি, হ্যাঁ আচ্ছা, না ওইটা আমার অভিজ্ঞতা বললাম। এখন তো মানুষের চিন্তা চেতনা অনেক চেঞ্জ আসছে। এখন দেখা যাবে যে ওই ধরনের আইনজীবী পাওয়াই যাবে না। এখন বেশি সব আইনজীবী আমরা ধরে নিব প্রো মেন্টালিটি, যে তারা আপোষ মীমাংসায় বিশ্বাসী। সব আইনজীবী এখন এইটাই প্রো ধরে নিব আমরা। তো আপোষ মীমাংসার পক্ষগণ কোনো প্রকার ফিস প্রদান করিবেন না। তারপরে ওয়ার্ড মেডিয়েশনের সিদ্ধান্ত, কোনো পক্ষ অসন্তুষ্ট হইলে উপজেলা লিগ্যাল এইড অফিসারের নিকট আপিল করিতে পারিবে। তারপরে যদি এখানে আমরা কমন ভাবে রেখেছি যে আমি হয়তো এই জিতেছি, ওয়ার্ড মেডিয়েশনে আমি জিতেছি, কিন্তু তারপরেও আমি দেখলাম যে আমি যেখানে আমার ক্ষতিপূরণটা 2 লক্ষ টাকা পাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে মেডিয়েশন সেন্টার থেকে 1 লক্ষ টাকা দিয়েছে, আমিও সেটা উপজেলা লিগ্যাল এইড অফিসে যাইতে পারবো। এইটা বিধান রেখেছি। তারপরে উপজেলা লিগ্যাল এইড আদালতের কার্যক্রম যথাক্রমে প্রত্যেক পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড কেন্দ্রিক আপোষ মীমাংসার সেন্টার স্থাপন, প্রত্যেক আপোষ মীমাংসা সেন্টারের জন্য 5 থেকে 10 জন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, স্কুল কলেজের শিক্ষক
এবং 50 ঊর্ধ্ব বয়স্ক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হইতে মিডিয়েটর মধ্যস্থতাকারী নিয়োগ। প্রতিটি আপোষ মীমাংসার জন্য মিডিয়েটরদের সম্মানী প্রদান, এটা সরকারিভাবে এটা টাকাটা দেওয়া হবে। ওয়ার্ড পর্যায়ে আপোষ মীমাংসা ব্যর্থ হইলে উপজেলা লিগ্যাল এইড অফিসার স্বয়ং উহা নিষ্পত্তি করিতে পারিবেন এবং তিনি ব্যর্থ হইলে বিষয়টি এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করিবেন। তার মানে সরাসরি কিন্তু আপনি আদালতে আগে যেতে পারছেন না, আগে ইউ হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ মেডিয়েশন। মেডিয়েশনের টেস্ট গ্রহণ ছাড়া আপনি কিন্তু সরাসরি আদালতে যেতে পারবেন না। আদালতে যেতে হলে আপনাকে এইগুলা তখন ওই উপজেলা লিগ্যাল এইড অফিসারই রেফার করবেন যে না, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আদালতে যাওয়া উচিত। মীমাংসা প্রত্যাশী ব্যক্তি এবং ব্যক্তিবর্গ ওয়ার্ড মেম্বার কাউন্সিলের বরাবর একজন পছন্দনীয় মিডিয়েটরের নাম সহ বিরোধ সংক্রান্ত দরখাস্ত প্রদান করিবেন, যেটা আমি আগে বলেছি, এটা আইনে সংযুক্ত করছি, আইনের বিষয়টা বলছি। এবং উক্ত মেম্বার অফ দি কাউন্সিলর অপর পক্ষে নোটিশ প্রদান করে মিডিয়েটরের নাম চাইবেন। আদালত হইতে প্রেরিত কোনো মামলা তিনি আপোষ মীমাংসার জন্য স্বয়ং কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডে প্রেরণ করিতে পারিবেন। এখন বলতে পারেন যারা অলরেডি আদালতের পেন্ডিং যে সব মামলা আছে সেগুলো আবার আদালত ইচ্ছা করলে এটা প্রেরণ করে দিতে পারবেন। তবে শর্ত থাকে যে আপোষ মীমাংসার সংশ্লিষ্ট প্রচলিত আইন ও আইনগত সহায়তা প্রদান, আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2015 এর আওতায় বা সরকার কর্তৃক অন্যান্য বিধি দ্বারা নির্ধারিত যাবতীয় কার্যাবলী তিনি প্রতিপালন করিবেন। আরো শর্ত থাকে যে সরকার, সুপ্রিম কোর্ট ও সিটি কর্পোরেশনের সহিত পরামর্শক্রমে প্রয়োজনীয় সংখ্যক নগর বিকল্প বিরোধ নিষ্পত্তি সেন্টার প্রতিষ্ঠা করিতে পারিবেন। এখন আমরা শুধু গ্রাম নিয়ে বলতেছি, এখন শহরে তো সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো রয়ে গেছে, কিন্তু এইটার ক্ষেত্রে তখন এখানে আবার চিফ জাস্টিস পরামর্শ সহকারে এইগুলা করতে হবে। এটার মধ্যে শহর কেন্দ্রিক মধ্যে একটু ভিন্ন ধরনের রয়ে গেছে, জটিলতা রয়ে গেছে। তারপরে আপোষ মীমাংসার জন্য একটা পদ্ধতি আমি দিয়েছি যে এই আপোষ মীমাংসাটা কিভাবে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিশেষ করে মধ্যস্থতা বা সমঝোতা প্রক্রিয়া চলাকালীন নিম্নবর্ণিত দুইটি পদ্ধতি ব্যবহৃত হইবে, যথা ককাস অধিবেশন। ককাস হলো মধ্যস্থতাকারী এবং একটি পক্ষে বা তাহাদের আইনি প্রতিনিধিদের মধ্যে একটি ব্যক্তিগত গোপনীয় বৈঠক, যেখানে অন্য পক্ষ উপস্থিত থাকিবে না। বৈশিষ্ট্য: প্রতিটি পক্ষের সহিত আলাদাভাবে অনুষ্ঠিত হয়। পক্ষগণ প্রকাশের অনুমতি না দিলে প্রকাশের আলোচনা গোপনীয় থাকিবে। বিবাদীয় পক্ষের স্বার্থ, শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য সমাধানগুলি অন্বেষণ করিতে ব্যবহৃত হয়। আলোচনায় অচলাবস্থা ভাঙতে সাহায্য করে। অন্য পক্ষের কাছ থেকে বিচার বা সংঘর্ষের ভয় ছাড়াই খোলামেলা আলোচনাকে উৎসাহিত করা। উদ্দেশ্য: মধ্যস্থতাকারীকে অন্তর্নিহিত সমস্যাগুলি বুঝতে সাহায্য করার জন্য সম্ভাব্য আপোষ প্রস্তাব আবেগ শান্ত ও নিষ্পত্তিকে উৎসাহিত করা। আরেকটা হলো জয়েন্ট সেশন। ককাস সেশনের পর আসবে জয়েন্ট সেশন, সেটা হলো যৌথ অধিবেশন। একটি সভা যেখানে উভয় পক্ষ এবং তাদের একজন করে প্রতিনিধি বিরোধের বিষয়গুলি লইয়া আলোচনা করিতে মধ্যস্থতার জন্য একই সাথে বসবে। মিডিয়েটর বা মধ্যস্থতাকারী ককাসের সম্মত বিষয়গুলো আলোচনায় উপস্থাপন করিতে পারিবেন এবং একটি ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করিবেন। তবে শর্ত থাকে যে যৌথ অধিবেশন ব্যর্থ হলে মিডিয়েটর পুনরায় ককাস অধিবেশন করিতে পারিবেন। এই বিষয়গুলো আমরা আইনে সংযুক্ত করেছি। এখন এই আইনটা যেহেতু এখন নাই, পার্লামেন্ট নাই, আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সংস্কার রিপোর্ট যেদিন গ্রহণ করলেন, তিনি তখন বলেছেন যেটা আপনার পার্লামেন্ট ছাড়া করা সম্ভব যেসব প্রস্তাবগুলো, সেগুলো আমাদের কাছে এসেছেন, আমরা সেগুলো আলাদা আলাদা করে দিয়েছি, যেগুলো শুধু প্রজ্ঞাপন দ্বারাই করা যাবে, কিংবা সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে একটা প্রজ্ঞাপন দিয়ে অনেক কিছু করতে পারবেন। সেই সব বিষয়গুলো আমরা আলাদা আলাদা করে দিয়েছি।
এখন আরো অনেক বক্তা আছেন, আমি কেন এটা একটু আগে নিলাম কারণ হলো সংস্কারে যেসব বিষয়গুলো উঠে এসেছে সেটা যেহেতু এখনো সবার কাছে অ্যাভেলেবল না, এই জন্য আমি এটাকে অ্যাভেলেবল করার জন্য, আলোচনাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের সংস্কারের এই ভাবনাগুলাকে আরো যদি কোনো সাজেশন থাকে সেগুলো আপনারা তুলে ধরবেন, সেটারও সুযোগ আমরা রেখেছি, সেটা বিধি প্রণয়নের মাধ্যমে সেটা চলে আসবে। এখন যদি কোনো সরাসরি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর নাহলে আমি বসে যাব কারণ অনেক বক্তা আছেন আমার। ওইটা আমি বলেছি, ওইটা উপজেলা লিগ্যাল এইড অফিসার উনি ট্রেন আপ করবেন, অনেককে ট্রেন আপ করবেন, তারপরে উনি যাকে মনে করেন যে না ইনি নিউট্রালি করতে পারবেন, কারণ ওই উপজেলা লিগ্যাল এইড অফিসার কিন্তু ওই এলাকার লোক না, তিনি একদম জজ, সে অন্য জেলায় থেকে বদলি হয়ে এখানে এসে চাকরি করবেন, তার কাছে কিন্তু পক্ষপাতিত্ব থাকবে না, তখন তিনি যাকে সার্টিফিকেট দিবেন যে এই কেন্দ্রের জন্য আপনাকে সার্টিফিকেট দেওয়া হলো, হ্যাঁ, এবং সেখানে আমার মনে হয় যে বিমসের একটা ভূমিকা থাকবে এই ট্রেন আপ করার জন্য। আপনি মেডিয়েশনের পরে ওনার জন্য মেডিয়েশনের একটা কিনে বাট তারা কিন্তু চাকরি দিবে, তারা বলছে এটা মেডিয়েশন অনেক সম্মানিত করেছেন যে প্রথমে এটা সেন্টারের জন্য 5 ঘন্টা চালু করে থাকবে, দেন হয়তো আরো বাড়বে, মানে একটা গ্রামে ট্রেনার মেডিয়েটরের সংখ্যা অনেক হবে, তারা একটা সরকারি চাকরি আর পক্ষ ঠিক করবে তার এই ডিসপিউটটা রেজুলেশন করার জন্য কোন মেডিয়েটর, ফলে তারা আপনি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ যে কাকে নিয়োগ দেবে, খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা বলা প্রশ্ন করি কে ট্রেনার, it may be government, it may be BIMS, it may be mediators guild, it may be mediators forum or lawyers who knows, এটা বলতে তারা ট্রেনার করবে যেটা কোন চাকরি হিসেবে, ঠিক আছে, এটা জুডিশিয়ারির তত্ত্বাবধানে হবে, এবং জুডিশিয়ারি তখন যদি বলে যে বিমস কে দায়িত্ব দিল যে আপনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এটা মিডিয়েটর তৈরি করে দেন, হ্যাঁ, তাহলে বা আরো যদি কোনো সংস্থা থাকে তাদের দায়িত্ব দিবে। আর কিছু আর কে বলতে আছে? হ্যাঁ বলেন। আমার এখানে আমি দুটো বিষয়ে এক করতে চাই যদি সুযোগ হয়। একটা হচ্ছে ইন্ডিয়ার বোর্ড বলে যেটা আদালতে আসবে, ইন্ডিয়ার থেকে একটা এনওসি দিতে হবে, সেই এনওসির মাধ্যমে যেন বোঝে যে এটা ইন্ডিয়ায় আসছিল, ইন্ডিয়ার জন্য পলিশ করতে হয়, এটা আদালতে এসে বিষয় আসতে পারে। আর হচ্ছে যেগুলো আমরা গ্রাম পর্যায়ে যে ডিটেলগুলো হবে, যে ট্রেনিং প্রাপ্ত লয়ার, অর্থাৎ আমরা যারা এখানে এসেছি আমরা মনে করি যে এখানে আমাদের আসার একটা উদ্দেশ্য আছে যে আমরা যদি এটার ট্রেনিং প্রাপ্ত হই, যারা আমাদের দেশের জন্য কাজ করতে আগ্রহী, যেগুলো থেকে আমাদের শিরোনামে আছে যে রাষ্ট্র সংস্কার করি, রাষ্ট্রের জন্য আমরা যারা কাজ করতে আগ্রহী, তাহলে এটার মাধ্যমে এই ট্রেনিং প্রাপ্তরাও সংশ্লিষ্ট গ্রাম পর্যায়ে যেন এই কাজগুলো করতে পারে সেটার একটা ব্যবস্থা। এটা ছিল আমার দুটা প্রস্তাব। এখন যেহেতু সংস্কারে বসে আসছে, এই সংস্কারের মাধ্যমে যদি কাজ সম্ভব ধন্যবাদ। আপনার প্রথম কোশ্চেনটা কিন্তু আমাদের আইনে উল্লেখ আছে যে উপজেলা লিগ্যাল এইড অফিসার যদি ব্যর্থ হন, দেখা গেল যে নিচের লেভেলে হয়ে গেছে, ওয়ার্ড লেভেলে এটা মীমাংসা হয়ে গেছে, তখন পক্ষগণ যদি মনে করেন এটাকে আমরা অ্যাওয়ার্ড হিসাবেই করব, তখন এইটা উপজেলা লিগ্যাল এইড অফিসারের কাছে আসবে, উপজেলা লিগ্যাল এইড অফিসার এটা ভেরিফাই করবে, ভেরিফাই করে সিল ছাত্র মেরে দিবেন, তাহলে এইটা অ্যাওয়ার্ড হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এইটা একটা ডিগ্রি, আদালতের ডিগ্রি, কারণ ওই যে জজ সাহেবের যে এন্ডোর্সমেন্টটা করলো। হ্যাঁ, আর যদি উপজেলা লিগ্যাল এইড অফিসার ফেল করে, এটা যে উনি এটা নিচেও ফেল করেছে, তারপর ওনার কাছে আসছে, উনি ফেল করছেন, তখন উনি রেফার করবেন যে ইট শুড বি সেটেলড বাই দ্য এনি কম্পিটেন্ট কোর্ট, তখন কোর্টে যাবে। আরেকটা বিষয় বললেন যে আপনারা যারা করবেন, এটা হলো আপনার ইনস্টিটিউশনাল অব্লিগেশন, আপনারা আন্ডার দ্য ব্যানার অফ অ্যান ইনস্টিটিউশন আপনি হলেন অ্যাফিলিয়েটেড মেডিয়েটর, আর আপনারা তৈরি করবেন শুধু মেডিয়েটর,
হ্যাঁ, আপনারা তৈরি করবেন, মেডিয়েটর তৈরি করবেন। আর আপনারা তো অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর, মানে আপনারা হোল বাংলাদেশের জন্য ট্রেনিং দেওয়ার মতো আপনি একজন উপযুক্ত ব্যক্তি। হ্যাঁ, এইটি। তারপরে যেহেতু এখন তো এটা অর্ডিন্যান্স হবে, তারপরে যখন পার্লামেন্টে ডিবেট হবে এই অর্ডিন্যান্সের উপরে, তখন আরো চেঞ্জ আসবে, তখন এই যে আপনাদের এই বয়সগুলো কাজে লাগবে, আপনারা পত্রিকায় লিখবেন। হ্যাঁ, আমার কথা হলো যত আপনি পক্ষে লেখেন বিপক্ষে লেখেন তখন এইটা ভাইব্রেন্ট থাকবে। হ্যাঁ, বিপক্ষেও লিখবেন, অসুবিধা নেই। হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার, মিডিয়েশনটা সাধারণত উভয় পক্ষের উপস্থিতিতে হয়ে থাকে। ককাস অধিবেশনটা যেটা বললেন সেটা যদি কিভাবে কাজ করে সেটা বিস্তারিত বলছি। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা হয়তো স্যার পরে বুঝাবেন। এটা হয়তো ধরেন আপনি বিবাহিত, আপনার ওয়াইফের সাথে ছোটখাটো ঝগড়া লাগছে, ঠিক আছে? তারপরে আমি প্রথমে আপনাকে নিয়ে আমি বলবো যে আপনার ওয়াইফের কি কি ভালো গুণ আছে আপনি বলেন, 10টা ভালো গুণ বলেন। তারপরে 10টা ভালো গুণ আপনি বলবেন। আমি কিন্তু তার বিপক্ষে কোনো কথা শুনতেছি না। ককাস সেশনটার ধর্মটা দেখেন। আপনাকে আমি বলবো যে আপনার ওয়াইফের 10টা ভালো গুণ বলেন, ঠিক আছে? তারপরে আপনাকে বের করে দিলাম। আবার আপনার স্ত্রীকে নিয়ে আসলাম। আপনার স্ত্রীকে বললাম যে আপনার হাজবেন্ডের 10টা ভালো গুণ বলেন, 10টা ভালো গুণ বলেন। তাহলে এই যে 10টা ভালো গুণ, তখন দেখবো যে এই যে 20টা জিনিস চলে আসছে, আমরা দুইটা পাশাপাশি কি করব। তারপরে যদি দেখি যে মিলে গেছে, যে বেশিরভাগই হয়তো আপনার পক্ষে আছে, আবার সে আবার আপনি আবার তার পক্ষে বলছেন, তখন এটা পসিবিলিটি নির্ধারণ করা যে এইটা আপরযোগ্য কি না। তারপরে দুইজনকে পাশাপাশি আবার দুইজনকে নিয়ে বসা, এইটাকে বলে জয়েন্ট সেশন। তখন আবার দুইজনকে নিয়ে বলবো যে দেখেন আপনার তার সম্বন্ধে তো আপনার বিরুদ্ধে কোনো নাই, তেমন কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ নাই। হ্যাঁ, একটু বলেছেন যে বিড়ি খায়, ঠিক আছে আপনি আর এই বিড়ি খাবেন না। হ্যাঁ, এই যে সামনাসামনি বসে দেখা গেল যে ওখানে থেকে মিলে গেল। আর যখন দেখা যাবে যে ককাস সেশনে অনেক ডিফারেন্স থাকে, তখন আবার দুই পক্ষের মুরব্বী সহ তারপরে ওইটা তখন জুড়ে সুরে একটা ডিসিশন হবে। আর প্রাথমিকভাবেই করার জন্য আমরা ককাস সেশনটাকে খুব প্রিফার করি এবং খুবই এটা ইফেক্টফুল। এটা আমি পরবর্তীতে ইন্ডিয়া যখন এটা আমি করে আসি, এবং আমার বাড়ি মানিকগঞ্জ, সিংহের আমার একটা মেডিয়েশন সেন্টার আছে। হ্যাঁ, সেটা হলো আশবিনী নাম। সেখানে আমি কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করি, এবং এই যে গত এই শুক্রবারের আগের শুক্রবার তো গতকাল গেল না, এর আগের শুক্রবারে একটা আপস মীমাংসা করছি। পারিবারিক এই বাড়ির বাউন্ডারি নিয়ে ঝগড়া, একজনের করছি কি রাগের মাথায় একেবারে সিয়ার থ্রো করছে, গেছে, সে হাসপাতালে ভর্তি হয়েছে, 326 মামলা করছে। মামলা করার পর তারপরে দুই পক্ষ থেকে যোগাযোগ করছে, এই মামলা করছে 326 মামলা, মারাত্মক মামলা। আর আরেকজনে হলো সে বিদেশ যাবে, তার বিদেশ যাওয়া আটকে যায়। তখন আমি বললাম যে মামলা আর ওইটা থাক, কিন্তু বেশি আগায় না, যাতে অ্যারেস্ট না করে। হ্যাঁ, আপনি পুলিশকে বলেন যে আমরা এটা অবশ্যই চেষ্টা করতেছি। পরে শুক্রবার পয়সা 2 লাখ টাকা জরিমানা করে দেখা গেল যে দুই পক্ষ আপস হয়ে গেল। তার মানে বিরাট একটা হয়রানি থেকে বেঁচে গেল। হ্যাঁ, এটা এই থিওরিটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, খুবই কাজে। হ্যাঁ, খুবই কাজে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমরা ওই যে বলছি সর্বরাষ্ট্র সংস্কার করি, এটা আমার মনে হয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের রাষ্ট্র যেভাবে পৌঁছে গিয়েছে, এটা সংস্কারের মাধ্যমে একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা আমরা ফিরে পাই, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে।